প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হারামি প্যাটার্ন। আসলে এই ক্যান্ডেল স্টিকের নাম এবং প্যাটার্নগুলির নাম এটা জাপানিদের দেয়া, যে কারণে আমাদের দেশের আমাদের বাংলা ভাষায় এটা একটা গালির মতো মনে হলেও এটা জাপানি ভাষায় গালি না, এটা একটা প্যাটার্নের নাম তারা দিয়েছে। এই হারামি প্যাটার্ন কিভাবে ক্রিয়েট হয় এবং হারামি প্যাটার্নে কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজিটা হয়, কোথায় স্টপ লস নিতে হয়, কোথায় এন্ট্রি নিতে হয়, এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লসটা কোন ক্ষেত্রে কীরকম হতে পারে, সেই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আমি গতকাল একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, সেইটার বিষয়ে আমি একটু কথা বলবো। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হারামি প্যাটার্ন কীরকম হয় এবং হারামি প্যাটার্নে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কী ধরনের হয় সেটা জানতে পারবেন। এবং আমাদের রিয়েল মার্কেটে এর যে ইম্প্যাক্ট, 100-র উপরে স্টক হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এগুলি পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং এটার যে ডাউন ট্রেন্ড কমানোর ইঙ্গিত দিয়েছে, এই বিষয়গুলি সম্বন্ধে জানতে পারবেন। সেই স্টকগুলির নামও আপনারা জানতে পারবেন। তাহলে আমি যদি আমার চ্যানেলে যে ভিডিও দিয়েছিলাম সেটা যদি আমি দেখাই যে আগামী কালই মার্কেট কেন ভালো হবে, আশায় বাঁচে আশা, এরকম একটা থাম্বনেল দিয়ে আমি আমার ভিডিও দিয়েছিলাম। আমি কয়েকটা নিউজ অ্যানালাইসিস করেছিলাম। এইটা আসলে ছিল একটা মনস্তাত্ত্বিক অ্যানালাইসিস। এই সাইকোলজিক অ্যানালাইসিসটা কেন ছিল? একটা দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান উপদেষ্টা, তার সাথে শেয়ার বাজার সংশ্লিষ্টদের বৈঠকের নিউজটা যদিও পুরাতন ছিল, কিন্তু যেহেতু 150 পয়েন্ট বুধবারে নেগেটিভ হয়েছিল এবং মার্কেটে একটা রিউমার ছিল যে সূচক 5800 পর্যন্ত আসতে পারে বা 5800 পর্যন্ত আসবে যদি মার্কেট ভালো হতে হয়, তাহলে মার্কেট 5800-তে এসে গেছে, তাহলে ভালো হতে হবে, এই একটা বিষয়ও ছিল। এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের যে নিউজটা ছিল, আগামী রোববার বৈঠকটা হবে, আগামী কালকে, অর্থাৎ আজকে যেহেতু শনিবার, আগামী কালকে বৈঠক হবে। এই নিউজটার কারণে মার্কেট পজিটিভ থাকবে বৃহস্পতিবার, আমি এইটাই বুঝাতে চেয়েছিলাম আমার ভিডিওতে। তাহলে মার্কেট পজিটিভ থেকেছে, কেন থেকেছে সেটা যদি আমি একটু আরেকটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি। আসলে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে সেটা আগে লোয়ার লেভেলে একটা কমিটি গঠন করা হয়, তারপরে মিড লেভেলে একটা কমিটি গঠন করা হয়। যদি দুইটা কমিটি ফেল করে তাহলে হাই লেভেল, আপার লেভেলে থেকে কমিটি গঠন করা হয়, যেটা সর্বোচ্চ কমিটি, এবং সেখান থেকে সেই সমস্যাটার সমাধান বের করে আনার শতভাগ চেষ্টা করা হয় এবং বের করে আনা হবেই, এই মর্মেই কমিটি গঠন করা হয়। এর আগে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্টক মার্কেটের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক হয়েছে, মার্কেট ভালো হয়নি, নেগেটিভ হয়েছে, ভালো হওয়ার ইঙ্গিত দিয়েও ভালো হতে পারেনি, সর্বশেষ ভরসার জায়গা মাননীয় প্রধান উপদেষ্টা, তাহলে মার্কেট পজিটিভ থাকবে, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম আমার ভিডিওতে। তাহলে মার্কেট পজিটিভ থেকেছে, এটাই বড় ব্যাপার। যে জন্যই পজিটিভ থাকুক, মার্কেট একটা নতুন বটম ক্রিয়েট করেছে এবং মার্কেট লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে বটম ক্রিয়েট করছে, এইটা একটা ভাবার বিষয় আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে বুলিশ হারামি প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব, সেটা যদি আমি একটু দেখাই যে বুলিশ হারামি প্যাটার্ন আসলে কি রকম হয়। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ হারামি, একটা হচ্ছে বেয়ারিশ হারামি। আমি বেয়ারিশ হারামি প্যাটার্ন নিয়ে আলোচনা করব না, আমি আজকে বুলিশ হারামি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে বুলিশ হারামি প্যাটার্নটা কি রকম হয়? একটা বড় বডি দিয়ে একটা রেড ক্যান্ডেল হবে এবং রেড ক্যান্ডেলের পরে একটা অপেক্ষাকৃত ছোট বডির একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেটা আগের দিনের যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের মাঝামাঝি জায়গায় অবস্থিত হবে। এখানে হ্যামার ক্যান্ডেল হতে পারে, ডোজি ক্যান্ডেল হতে পারে, স্পিনিং টপ ক্যান্ডেল হতে পারে, অথবা একটা মারুবুজু ক্যান্ডেল হতে পারে, হয়ে একটা হারামি প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। তবে শর্ত হচ্ছে রেড ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলটা হবে সেটাকে গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং গ্রিন ক্যান্ডেল হলে সেটা বুলিশ হারামি প্যাটার্ন হবে। তবে রেড ক্যান্ডেল হলেও যে হবে না তা না, রেড ক্যান্ডেল হলেও হতে পারে, তবে সেটা দেখার বিষয় যে কোন জায়গায় প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, সেখানে ভলিউমটা কি ছিল, সেখানে আরো ইন্ডিকেটর আরএসআই, এমএসিডি, বুলিয়াঞ্জার ব্যান্ড, স্টোকাস্টিক আরএসআই, এইগুলা কি অবস্থায় ছিল, কি অবস্থায় থাকা অবস্থায় বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, সেই বিষয়গুলিও দেখার আছে। আমি এখন বুলিশ হারামি প্যাটার্ন কি ধরনের হয়, দেখতে কেমন লাগে, সেইটা আমি আপনাদেরকে দেখালাম এবং মার্কেটে আমি দেখাবো। তার আগে আমি একটু দেখাই যে বুলিশ হারামি প্যাটার্নের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি হয় এবং বুলিশ হারামি প্যাটার্নটা আসলে কেমন। আন্ডারস্ট্যান্ডিং এ বুলিশ হারামি, এখানে যেটা বলা আছে, এ বুলিশ হারামি ইজ এ ক্যান্ডেলস্টিক চার্ট indicator suggesting that a bearish trend may be coming to end. Some investors may look
at a bullish harami as a good sign that may should enter a long position on an asset। তার মানে এখানে বলছে যে বুলিশ হারামি প্যাটার্নটা একটা রিভার্সাল প্যাটার্ন হয় কখন, একটা বড় ডাউন ট্রেন্ডের এন্ড অর্থাৎ শেষে এসে গেছে, এইটা বোঝায়। এইসব ক্ষেত্রে কিছু কিছু ইনভেস্টর, এখানে বলা আছে যে কিছু কিছু ইনভেস্টর লং টার্ম পজিশনের জন্য বুলিশ হারামি প্যাটার্নকে একটা ভালো সাইন বলে তারা ধরে নেয়। বুলিশ হারামি প্যাটার্নটা কীরকম এবং সেটার ইম্প্যাক্টটা কি সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন যে এইখানে যে হারামি প্যাটার্ন কীরকম হয় এটা তো আমি বলেছি, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। এখানে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক্সাম্পল 1-এ বলছে সাকসেসফুল ট্রেন্ড রিভার্সাল সিনারিও। তার মানে ট্রেন্ড রিভার্সাল, এই যে এরকম একটা বেয়ারিশ ট্রেন্ডের পরে একটা ফলিং ওয়েজের পরে এই জায়গাটায় হারামি প্যাটার্ন ক্রিয়েট হলো, হয়ে একটা আপ ট্রেন্ড হলো, তাহলে এটা ট্রেন্ড রিভার্সাল সিনারিও ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ডের যে ট্রেন্ড রিভার্সাল সিনারিও, ট্রেন্ডের যে বিপরীত সিনারিও সেইটা দেখালো, মানে ডাউন ট্রেন্ড শেষ করে পজিটিভ হওয়ার। এই এক্সাম্পল 1-এ। এক্সাম্পল 2-তে কি বলছে যে ফেল ট্রেন্ড রিভার্সাল সিনারিও, এই ট্রেন্ড রিভার্সাল সিনারিও যদি ফেল করে অর্থাৎ এই ডাউন ট্রেন্ডটা শেষ না করে যদি আবারও বেয়ারিশ হয়, তাহলে কি হতে পারে, তখন এই নিচের দিকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে নিচের দিকে আসবে যদি রিভার্স না করতে পারে হারামি প্যাটার্ন। আর এই জায়গাটা দেখেন যে হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে একটা রেড ক্যান্ডেল, তার পেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার মানে এটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও পজিটিভ হতে পারেনি, নিচে চলে এসেছে। 2 নম্বর এক্সাম্পলে দেখানো হলো। 3 নম্বর এক্সাম্পলে মার্কেটিং দ্য এন্ড অফ এ পুল ব্যাক, মানে আপ ট্রেন্ড কন্টিনিউ। এটা হলো একটা আপ ট্রেন্ডের পরে ছোট্ট একটা ডাউন ট্রেন্ডের পরে হারামি প্যাটার্ন ক্রিয়েট করে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে, এইটা দেখানো হয়েছে এইখানে যে 3 দিন 4 দিন বেয়ারিশ হওয়ার পরে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করে এটা আবার আপ ট্রেন্ডটা বজায় রাখলো 3 নম্বরে। এবার 4 নম্বরে ইনডিসিসিভ আউটকাম সিনারিও শিফট টু নন ট্রেডিং, অর্থাৎ আমরা মার্কেটের 3টা জিনিস বলে থাকি, একটা হচ্ছে বুলিশ, বেয়ারিশ, আর একটা হচ্ছে সাইডওয়ে। তাহলে শিফট টু সাইডওয়ে এরকম হারামি প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট কিন্তু সাইডওয়ে হয়ে যেতে পারে। তার মানে এই যে এইভাবে হয়তো 3%, 4% অথবা সর্বোচ্চ 5% প্রফিট দিয়ে আবার ডাউন ট্রেন্ডে আসবে, কিন্তু এখানে যেখান থেকে হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো তার নিচে প্রাইসটা ক্লোজ করবে না। এভাবে মার্কেট সাইডওয়েতে চলতে পারে, এটা দিনের পর দিন মাসের পর মাস আবার আপ ট্রেন্ডে যেতে পারে, আবার এখান থেকে নিচেও আসতে পারে। তাহলে এরপরে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন আমি যেটা বলেছি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি হয়, এই যে পুল ব্যাকস অন নেকেড চার্ট, এইখানে দেখেন যে যখন এই একটা আপ ট্রেন্ডের পরে হায়ার হাই করে আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড হলো, হয়ে হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো, তখন এন্ট্রিটা কোথায় হয়, এন্ট্রিটা হয় হারামি প্যাটার্ন ক্রিয়েট করার পরে যে বেয়ারিশ ক্যান্ডেলটা হয়েছিল সেই বেয়ারিশ ক্যান্ডেলের উপরে, অর্থাৎ যেখান থেকে বেয়ারিশ হয়েছিল তার উপরে প্রাইস ক্লোজ করতে পারে, সেইটা হলো এন্ট্রি। আর স্টপ লসটা কোথায়, স্টপ লস এই রেড ক্যান্ডেলের নিচের মাথা যেটা যেখানে হবে তার নিচে হবে স্টপ লস। এরপরে ট্রেডিং দ্য বুলিশ হারামি উইথ কি স্ট্রাকচার লেভেল, এখন এইখানে কোন জায়গায় প্রফিট নেওয়া হবে, মূল যে এর গঠন সেটা দেখানো হয়েছে। তাহলে যেখান থেকে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো এন্ট্রি লেভেলটা তার উপরে হবে, এবং এখান থেকে প্রফিট কোথায় হবে, যেখান থেকে এইটা বেয়ারিশ হয়েছিল চার্টটা সেই জায়গাটা হবে এর প্রফিট টেকিং প্লেস, এই জায়গাটা খেয়াল করতে হবে। এরপরে ট্রেডিং দ্য বুলিশ হারামি প্যাটার্ন উইথ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটর, অর্থাৎ আরএসআই ইন্ডিকেটরের সাথে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরে আরএসআই কোন জায়গায় আছে সেইটাও দেখার একটা বিষয় আছে। তাহলে আরএসআই আমরা সচরাচর ধরি যে 30 to 70 হচ্ছে নর্মাল জোন, এবং 30 নিচে যেরকম একটা অ্যাবনর্মাল জোন 80 to 100 সেটাও একটা অ্যাবনর্মাল জোন। তবে 0 to 30 এই অ্যাবনর্মাল জোন হলেও এইখান থেকে মার্কেট উপরে যেরকম যেতে পারে, 80 to 100 হলে মার্কেট নিচের দিকে আসতে পারে যদি এই বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করে, এবং সেটা যদি আরএসআই 30 বা তার আশেপাশে থাকে অথবা 50 নিচেও যদি থাকে তাহলে সেখানে এন্ট্রি নেওয়া যায়। এবং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এন্ট্রিটা অবশ্যই যেখানে হারামি প্যাটার্ন ক্রিয়েট করে তার উপরে নিতে হয়, এবং স্টপ লসটা এক্ষেত্রে যেহেতু একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শর্ট ট্রেডের জন্য এন্ট্রি নেওয়া হবে, তাহলে স্টপ লসটা এখানে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ আগের দিনের যে গ্রিন ক্যান্ডেল এর নিচের যে অংশটা যেখান থেকে প্রাইস ওপেন হয়েছিল সেই জায়গাটা স্টপ লস হবে।
এরপরে ট্রেডিং দ্য বুলিশ হারামি প্যাটার্ন উইথ এমএসিডি। এমএসিডি অনুযায়ী এমএসিডিটা দেখতে কি অবস্থায় থাকলে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলে সেখানে এন্ট্রি নেওয়া যাবে। এখানে যদি আপনারা দেখেন যে এমএসিডি কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে এবং গ্রিন লাইনটা নিচ থেকে অরেঞ্জ লাইনকে টাচ করে উপরে যাওয়ার চেষ্টা করছে, এইরকম হলে এন্ট্রি নেওয়া যাবে। প্রাইসটা যদি পজিটিভ থাকে, পজিটিভ হয়, সেক্ষেত্রে হয়তো পরবর্তী দিনও পজিটিভ থাকতে পারে, একদিন পরেও পজিটিভ হতে পারে, আরও একদিন পরে পজিটিভ হতে পারে। আর স্টপ লসটা এখানে যে রেড ক্যান্ডেল থাকবে আগের দিনের, সেই রেড ক্যান্ডেলের পরে। বুলিশ হারামি প্যাটার্ন উইথ স্টোকাস্টিক আরএসআই। আরএসআই আমি এর আগে একদিন বলেছিলাম যে যেরকম ইন্টারনেটকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস ইজ কল্ড ইন্টারনেট, সেরকম আরএসআই হচ্ছে স্টোকাস্টিক আরএসআই। অর্থাৎ আরএসআই এর 14টা সময়ের হাই এবং 14টা সময়ের লোর সাথে ক্যালকুলেশন করে এই স্টোকাস্টিক আরএসআইটা বের করা হয়। এটা একটা সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর আগে আমি বলেছি, এটুকুই আপাতত জেনে রাখেন। তাহলে এইখানে সেটাও দেখতে হয় যে এই গ্রিন রেখাটা নিচ থেকে উপরে যাচ্ছে কিনা স্টোকাস্টিক আরএসআই, এবং এই গ্রিন রেখাটা রেড লাইনকে ক্রস যেখানে করছে সেইটার অবস্থানটা কোন জায়গায় আছে। আর স্টোকাস্টিক আরএসআই এর যে নর্মাল জোন সেটা কিন্তু 20 to 80, আর 20-র নিচে হলেও এটা অ্যাবনর্মাল জোন এবং 80-র উপরে হলেও সেটা অ্যাবনর্মাল জোন। মানে 80-র উপরে গেলে প্রাইসটা কমে যাবে এবং 20-র নিচে হলে প্রাইসটা বাড়ার সম্ভাবনা থাকবে। তাহলে যদি বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করার সময় এই স্টোকাস্টিক আরএসআই 20 বা 20-র নিচে, 30-র নিচে, তাহলে ভালো এবং সেখানে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে, এবং 50-র উপরে থাকলে প্রফিট কম হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে 10% বা 15% বা আরও একটু বেশি 20% প্রফিটের একটা সম্ভাবনা নিয়ে সেখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপরে ট্রেডিং দ্য বুলিশ হারামি প্যাটার্ন উইথ ফিবোনাসি রিট্রেসমেন্ট। এখন এই ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী আরএসআই এর অবস্থানটা কোথায় সেইটা যদি বলা হয়, যদি ফিবোনাসির যে জিরো লেভেল থাকে তার আশেপাশে এই হারামি প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে সেখানে নিশ্চিন্তে এন্ট্রি নেওয়া যেতে পারে, ফিবোনাসি এটা বলে। এরপরে ট্রেডিং উইথ বুলিশ হারামি প্যাটার্ন উইথ মুভিং এভারেজ, অর্থাৎ এই ডিফল্ট যে সিস্টেম 14 দিনের যে মুভিং এভারেজ এর ভ্যালু সেটা বলা হয়েছে, প্রাইসের যে মুভিং এভারেজের ভ্যালু, এই ভ্যালুর যদি ক্রস করে প্রাইসটা উপরে যায় অথবা মুভিং এভারেজ টাচ করে উপরে যাওয়ার ইঙ্গিত দেয় তাহলে সেই জায়গাটা এন্ট্রির জায়গা এখানে বলা হয়েছে, এবং স্টপ লসটা সেখানে বলা হয়েছে যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হলো তার মাঝামাঝি বরাবর প্রাইসটা আসলেই সেখানে স্টপ লস নিতে হবে। আর একটা জিনিস আলোচনা করে আমি আমাদের যে রিয়েল মার্কেট সেইখানে আমি যাব এবং সেইখানে যে হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে যে স্টকগুলি সেটা আমি দেখাবো, এবং রিয়েল চার্টে সেটা কীরকম সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এখন যেটা ট্রেডিং দ্য বুলিশ হারামি উইথ ভলিউম অ্যানালাইসিস, এখানে ভলিউমটা কি হবে, যদি যেদিন এরকম হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো সেদিন যদি ভলিউমটা বেশি হয়, সেটা যদি আরএসআই অনুযায়ী আরএসআই 30-র নিচে থাকে, স্টোকাস্টিক আরএসআই যদি 20-র নিচে থাকে, এমএসিডি যদি পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয়, তাহলে সেটা 70, 80, 90% সম্ভাবনা থাকে, হয়তো 3 দিন না হলেও 7 দিনের মধ্যে এখানে 10% থেকে 15% প্রফিটের একটা সম্ভাবনা, এবং বুলিয়ান যার ব্যান্ড দিয়েও এটা দেখা যেতে পারে। আমি এই দিকে আর যেতে চাচ্ছি না, এখন আমাদের যে রিয়েল মার্কেট সেই জায়গাটায় আমি একটু আলোচনা করে আমি একটু দেখাবো যে বুলিশ হারামি প্যাটার্ন যে স্টকগুলি ক্রিয়েট করেছে সেগুলি দেখতে কি অবস্থায় আছে। আর এইখানে আমি দুইটা মোটা রেড লাইন দিয়ে দেখাতে চেয়েছি যে মার্কেট কিন্তু লোয়ার লো দীর্ঘ একটা সময় পরে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে এইখানে জানুয়ারি 2024, তারপরে অক্টোবর 2024 এবং এই জায়গাটা মে 2024। এখন মার্কেটে একটা রিউমার ছিল, এর আগে আমি বলেছি, উড়ো কথা, এগুলার কোনো ভিত্তি নাই, যে মার্কেট 4800 পর্যন্ত আসবে। তাহলে 4800-তে যেহেতু এসেছে, এখান থেকে মার্কেট এখন পজিটিভ হওয়া উচিত। এখন দেখা যাক যে মার্কেট পজিটিভ হয় কিনা। আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো, যে যেহেতু মার্কেট লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, করে মার্কেট পজিটিভ হচ্ছে, তাহলে এখান থেকে আগামী যদি 2 দিন মার্কেট পজিটিভ থাকে তাহলে এটা কনফার্মেশন ধরে নিতে হবে যে মার্কেট এখন আর নিচে আসছে না, যতটুকুই উপরে যায় উপরে যাবে। তবে উপরে যেখানেই যাক সেখান থেকে যদি এটা বেয়ারিশ হয় তখন মার্কেট কোত্থেকে পজিটিভ হবে, তখন দেখতে হবে দীর্ঘদিনের চার্ট প্যাটার্নে যদি আমরা দেখি যে মার্কেট কিন্তু এ ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করছিল, উপরে হাই নিচে লো দিয়ে, এভাবে আমি এই ডটেড একটা রেখা দিয়েছিলাম। যদি এই রেখা বরাবর রেখাটা যেটাই হোক সেটা আমরা বাদ দেই,
আমরা মোটা দাগে বলি যে 4800 বা তার উপর থেকে যদি মার্কেট সাপোর্ট পেয়ে উপরে যেতে পারে, এরপরে যখন ডাউন ট্রেন্ডে আসবে সেটার কথা আমি বলছি, তাহলে তো ভালো। আর যদি 4800 থেকে সাপোর্ট না পায় এবং 4800 লেভেলটা ভেঙে নিচে চলে আসে, তাহলে কিন্তু মার্কেট 4600 পর্যন্ত চলে আসতে পারে। এটা হয়তো আরো সময় লাগবে, কবে আসবে সেটা বলা যাবে না। এখন দেখতে হবে যে এইখান থেকে মার্কেট পজিটিভ 2 দিন যদি থাকে তাহলে কত দূর যায়, যেখানে যাবে সেখান থেকে নিচে আসার যে সম্ভাবনাটা হবে, এবং যদি 4800-তে মার্কেট পজিটিভ হতে না পারে তাহলে কোথায় আসবে সেই একটা ধারণা আমি দিয়ে রাখলাম যে 4600 পর্যন্ত মাথায় আপনারা রাখতে পারেন, 4600 থেকে 670 বা 700 এ পর্যন্ত। আর এখানে এখন একটা জিনিস আমরা দেখি, মার্কেট যেরকম লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, উপরেও কিন্তু মার্কেট একটা হাই ক্রিয়েট করতে পারছে না। পুরো নভেম্বর মাস যাবত মার্কেটের যে হাই ছিল 5412, এর উপরে তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট যেতে পারেনি এবং একটা লোয়ার লো চ্যানেল মার্কেট ক্রিয়েট করেছে। তাহলে এখান থেকে যদি মার্কেট পজিটিভ হয়ও তাহলে কিন্তু 5200 যাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে 5190 এর উপরে যদি ক্লোজ মার্কেট না করতে পারে, তাহলে 5190 এর উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে হয়তো 200 বা তারও একটু উপরে যেতে পারে। তবে সেখান থেকে যদি মার্কেট নেগেটিভ হয় এবং 4800-তে সাপোর্ট না পায়, তাহলে যে লোয়ার লো প্যাটার্ন এভাবে মার্কেট ক্রিয়েট করছিল সেইটা মার্কেট মেনটেন করবে এবং এই 4800-র নিচে মার্কেট চলে আসতে পারে। সেটা হয়তো সময় লাগবে। এখানে সময়টা যদি আপনারা দেখেন যে জানুয়ারি 24, তারপরে এসেছিল কত অক্টোবর 2024, তারপরে আবার এসেছে কবে মে 2025। তাহলে এই যে টাইমের একটা গ্যাপ, বেশ বড় গ্যাপ, 6 মাস 7 মাস এরকম গ্যাপ। তাহলে এই রকম পরে যখন আবার মার্কেট পজিটিভ হয়ে নেগেটিভ হবে, তখন যদি 4800-তে না সাপোর্ট পায় তখন কি হবে সেইটার একটা ধারণা আমি দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে রিয়েল মার্কেটে যে হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে যে স্টকগুলি, তার নামটা আমি বলবো এবং দুই একটা এই হারামি প্যাটার্ন অনুযায়ী আমি বিশ্লেষণ করব। এখন এখানে দেখি যে 102টা স্টক এই হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাহলে যে স্টকগুলি হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেগুলির নামটা যদি আমি শুধু বলি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এসিআই, অ্যাকমি ল্যাবরেটরিজ, অ্যাকমি পেস্টিসাইড, এডিয়েন্টেল, অগ্নি সিস্টেম, আলিপ ম্যানুফ্যাকচারিং, অলটেক্স, আনোয়ার গালভানাইজিং, এও পিএলসি, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, আর্গন ডেনিম, এশিয়ান ইন্স্যুরেন্স, বঙ্গোজ, বাটা শু, ব্যাট বিসি, বিডি পেন্টস, বিডি থাই, বার্জার লিমিটেড, বিএনআইসিএল, বিপিএমএল, বিএসআরএম স্টিল, সিএনএটেক্স, ডিবিএইচ, দেশবন্ধু, ডিজিআইসি, ঢাকা ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্ট, ডিএসএসএল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইআইএল, স্কয়ার নিটিং, ফার কেমিক্যাল, ফেকডিল, ফুয়াং ফুড, গেইল, গোল্ডেন সন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এইচআরটেক্স, ইবনে সিনা, আইসিবি, ইফাদ অটোস, ইসলাম ব্যাংক, আইটিসি, জনতা ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ, কর্ণফুলি, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, কেপিপিএল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, লিগাসি ফুড, লিন্ডেভিডি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিন, মির আক্তার, এমজেএল বিডি, মোবিল যমুনা বাংলাদেশ, মন্নু এজিএমএল, মন্নু ফেব্রিক, নাভানা সিএনজি, ন্যাশনাল টিউব, অলিম্পিক, অরিজ এগ্রো সম্ভবত এসএমইর, পেনিনসুলা, ফার্মা এইড, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, প্রগতি লাইফ, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার লাইফ, কুইন সাউথ টেক্সটাইল, আরএকে সিরামিক, রংপুর ফাউন্ড্রি, আরএম স্টিল, রানার অটো, রূপালী লাইফ, সাইহাম কটন, স্যালভো কেমিক্যাল, এসএ পোর্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, সুরিত ইন্ডাস্ট্রিজ, এসআইবিএল, সিমটেক, সিঙ্গার বিডি, সিনো বাংলা, এসআইসিএল, সোনালী পেপার, সাউথ ইস্ট ব্যাংক, এসপি সিরামিক, স্কয়ার ফার্মা, এস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, তাল্লু স্পিনিং, টেকনো ড্রাগস, তশরিফা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, ওয়ালটন আর ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড। এরা এসএমই সেক্টরের স্টক। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই হারামি প্যাটার্ন আসলে কীরকম হয়, আর আমি যে ছবিগুলি দেখিয়েছি সেটার সাথে মিল আছে কিনা এবং কীরকম জায়গায় ক্রিয়েট করেছে প্যাটার্ন, সেইটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন যে 102টা স্টক হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে, তাহলে এই স্টকগুলি পজিটিভ হওয়ার একটু ইঙ্গিত দিয়েছে, এটা বুঝতে হবে। আর এইখানে দেখেন যে এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের চার্টে আমি আসলাম যে আগের দিনের যে বড় একটা রেড বডির ক্যান্ডেল, তার মাঝে পেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা স্ট্রং বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে।
তবে এইখানে 19 টাকা লেভেলে এর স্টপ লস ধরে এটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে এন্ট্রির জায়গাটা হবে যদি এটা 20 টাকার উপরে ক্লোজ করে, 20 টাকা 20 পয়সা 30 পয়সা এটা। তবে এইসব ক্ষেত্রে প্রফিট টেকিংয়ের জায়গাটা কি হয়? প্রফিট টেকিংয়ের জায়গা হয় যেখান থেকে এটা বেয়ারিশ হলো, তাহলে এটা বেয়ারিশ কোথা থেকে হয়েছে যদি মোটা দাগে বলা হয় তাহলে 21 টাকা 70 পয়সা 80 পয়সা এই দিকটা থেকে বেয়ারিশ হয়েছে। তাহলে 21 টাকা 70 80 পয়সা এটা ব্রেক করতে পারলে আরও একটু উপরে 22-23 টাকা এই দিকটা পর্যন্ত এর সেল টার্গেট হতে পারে। এরপরে আর একটা স্টক নিয়ে আমি একটু আলোচনা করি, আর্গন ডেনিম। আমি বলেছি যে রেড ক্যান্ডেলের পেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল হলে সেটা বুলিশ হারামি প্যাটার্ন হবে। তবে রেড হলেও সেটাকে হারামি প্যাটার্ন বলা যেতে পারে। সেসব ক্ষেত্রে সেটারও একটা উদাহরণ আমি দেখাই যে আর্গন ডেনিম। এইটা খেয়াল করেন যে মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করেছিল গত 7 মে এবং 8 মে 2025-এ একটা রেড বডির হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং প্রাইসটা এসেছিল 15 টাকা 40 পয়সায়, 15 টাকা 70 পয়সায় এটা ক্লোজ করতে সক্ষম হয়েছে। তাহলে এই স্টকগুলি বা এই স্টকটা কি হতে পারে? এখন এই স্টকটা যদি কেউ এন্ট্রি নেন তাহলে এর স্টপ লস ধরতে হবে কোথায়? এর আগের দিনের যে গ্রিন ক্যান্ডেল, আগের দিনের গ্রিন ক্যান্ডেল বলতে এখানে অনেক দিন এটা সাইড ওয়েতে ছিল, গত দিন অর্থাৎ 8 মের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে উইকটা অর্থাৎ নিচে যেখানে প্রাইস এসেছিল 15 টাকা 40 পয়সা, এই জায়গায় আর্গন ডেনিমের টপ লস লেভেলটা ধরা যেতে পারে। এরপরে আমি আরেকটা স্টক আপনাদেরকে দেখাই, বাটাসুটা দেখাচ্ছি কেন, যে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলেই যে সেই স্টকটা বেড়ে যাবে এরকম কিন্তু হয় না। তাহলে বাড়তে পারে, বাড়ার সম্ভাবনাটা বেশি এবং কমার সম্ভাবনাটা কম। তাহলে কিভাবে কম সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্যই বাটাসুর চার্টে আমি আসলাম। এই স্টকটা কিন্তু দীর্ঘদিন যাবত প্রাইস কমেছে। 5 মে ছিল 732 টাকা 90 পয়সা, পরবর্তী দিন 6 মে এটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো, করার পরে এই স্টকটা কিন্তু যেখান থেকে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে অর্থাৎ 732 টাকা 90 পয়সা এর নিচে কিন্তু নেমে যায়নি। 5 মে এবং 6 মে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং 8 মেও তার নিচে নেমে যায়নি এবং আরও একবার বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে 7 মে এবং 8 মের 2 দিনের ক্যান্ডেলে পরপর 2বার হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাহলে এটা অনেক শক্তিশালী অবস্থায় এখন আছে এই বাটাসু। তাহলে এই স্টকটা যদি মোটা দাগে বলা হয় 732 টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কমিয়ে ফেলেছে। তবে নেমে যাবে না বিষয়টা এমন না, তবে নেমে যাওয়ার সম্ভাবনা কম। আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হচ্ছে যখন এই হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো ভলিউমটা দেখেন বেশি। তবে এইখানে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এই স্টকটাতে যদি কেউ মুভিং এভারেজের ভ্যালু দেখে এন্ট্রি নিতে চান তাহলে এখানে দেখতে হবে যে 750 থেকে যখন পজিটিভ হবে এবং 60 টাকার উপরে যাবে এবং এই মুভিং এভারেজের ভ্যালুটা নিচে আসবে, যেদিন মুভিং এভারেজের ভ্যালু ক্রস করে প্রাইস উপরে যাবে অথবা টাচ করে বাই সিগন্যাল দিয়ে থাকবে, সেই দিন বুলিশ হারামি প্যাটার্ন এবং 14 দিনের প্রাইসের যে এভারেজ ভ্যালু সেইটা দেখে আপনারা এন্ট্রির সিদ্ধান্ত নিতে পারেন। এখানে ভলিউমটা মাশাআল্লাহ বেশ পজিটিভ। যদি এই সকল পজিটিভনেস ধরে রাখতে পারে তাহলে বাটাসু এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। এই প্যাটার্ন থেকে এই বিশ্লেষণটাই আপনাদের সামনে তুলে ধরা যায়। তাহলে বুলিশ হারামি প্যাটার্ন কেমন, বুলিশ হারামি প্যাটার্ন রিয়েল চার্টে ক্রিয়েট করলে তার প্রাইসটা কিরকম হতে পারে বা কমে যেতে পারে কিনা, সেই বিষয়গুলি আমি দেখানোর চেষ্টা করেছি। এই অগ্নি সিস্টেম থেকেই আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই যে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করার পরে এইটার এই অগ্নি সিস্টেমের প্রাইসের ট্রেন্ডটা কীরকম ছিল সেটা দেখাই দুইটা জায়গায়। একটা জায়গায় আমি দেখাবো, এই জায়গাটা দেখেন, অর্থাৎ 12 ডিসেম্বর এবং 15 ডিসেম্বর এই অগ্নি সিস্টেম বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছিল, করার পরে কিন্তু প্রাইস বেড়েছিল, বেড়ে এটা একটু উপরে গিয়েছিল, কিন্তু উপরে যাওয়ার পরে এটা আবার ডাউন ট্রেন্ডে আসে এবং যেখান থেকে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো তার থেকেও 80 পয়সার মতো প্রাইস কমে যায়, কিন্তু সেই জায়গায় প্রাইসটা থাকেনি। তারপরেই এটা বড় একটা র্যালি করে এবং সেখান থেকে এই 23 টাকা 90 পয়সা বা 24 টাকা থেকে স্টকটা কিন্তু 29 টাকা পর্যন্ত চলে যায়। তাহলে এইখানে যেটা দেখার বিষয়, যে বিষয়টা এমন না যে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে জন্যই যে সেটা আর কমবে না, এখান থেকে কমে যেতে পারে এবং কমে যদি যায়ও তাহলে খুব বেশি কমার সম্ভাবনা নাই, হয়তো সেক্ষেত্রে 22 টাকা 60 পয়সা 70 পয়সা আসতে পারে। যদি কেউ মনে করেন যে স্টপ লস নিব
তাহলে 22 টাকা 70 পয়সায় স্টপ লস নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে যতদূর কমতে থাকে আমি কিনতেই থাকবো, তাহলে এই হারামি প্যাটার্ন ক্রিয়েট করার পর থেকে সেই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে খুব বেশি দিন ওয়েট করতে হবে না, 5 দিন 7 দিন, খুব বেশি হলে 10 দিনের মধ্যে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন এই স্টকগুলি কতদূর প্রফিট দেবে সেই ক্ষেত্রে সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, এই জন্য খুব বেশি মাত্রায় প্রফিট দিবে এইটা আমি দিয়ে বলতে পারি না, কারণ এখানে মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করে যে মার্কেট থেকে টাকা বের করার সবারই একটা চিন্তা থাকবে, সে ছোট বিনিয়োগকারী হোক বা বড় বিনিয়োগকারী হোক, সেজন্য খুব ছোট্ট প্রফিট, হয়তো 7% টু 8% বা 10% এ পর্যন্ত প্রফিটের একটা চিন্তা করে এই যে স্টকগুলি বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেগুলিতে এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে এবং ঈদের আগে একটা প্রফিট আশা করছি যে এই সকল স্টকগুলি দেবে। এবং সেক্ষেত্রে সূচক যদি অনেক বেশি মাত্রায় পজিটিভ নাও হয়, সাইডওয়েতে থাকবে, অ্যানালাইসিস দ্বারা এটা বলা যায়। তো দেখা যাক মার্কেটটা ঈদ পর্যন্ত কীরকম হয়। এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।